রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের কুবেরের বঞ্চনার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। মহাজনের শোষণের জাতাকলে পিষ্ঠ কুবের একটু ভালো থাকার আশায় নিজ এলাকা ছেড়ে নির্জন ময়নাদ্বীপে পাড়ি জমিয়েছিল, কিন্তু সেখানেও ভালো থাকা হয়নি কুবেরের। নদী বিধৌত বাংলাদেশে এখনও অনেক কুবের আছে যারা মহাজনী প্রথার কাছে যেমন জিম্মি, তেমনি তিলে তিলে জমানো সহায় সম্পদও হারাতে বসেছেন এসব প্রান্তিক মানুষ। এক আনা দুই আনার আমল থেকে জমানো ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় এখন কোটি কোটি টাকার সম্পদে পরিণত হয়েছে। কালের বিবর্তনে তুরাগ নদে যেমন বহু জল গড়িয়েছে, তেমন এক সময়ের বিশাল আয়তনের হরিরামপুর ইউনিয়নও আকারে ছোট হয়েছে। বর্তমান এবং সাবেক কমিটি উভয় পক্ষই সমিতির উন্নয়নের দাবি করছে। তবে 51 বছরের পুরনো হরিরামপুর ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতির অর্থ লোপাট করল কারা? মিরপুর ও তুরাগ নদের পার ঘুরে ক্রাইম ওয়াচের এবারের পর্বে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিক শাহিন। নিজে খাড়াইয়া ঘর তুলে দিব, তোমরা খালি একটা করে টিপ দিবা। দাও, টিপ দাও। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাস প্রকাশিত হয় 1936 সালে। এই উপন্যাসের প্রধান চরিত্র কুবের মাঝি। মাছ ধরে সিংহভাগ মহাজনকে দিতে হয় বলে কুবের সহ জেলেপল্লীতে ছিল চরম অসন্তোষ, কিন্তু মহাজনী খপ্পর থেকে বের হতে পারেনি কিছুতেই। কুবেরের সেই অতৃপ্ত দীর্ঘশ্বাস এখনো স্পর্শ করছে খোঁজ রাজধানীর পাদদেশে অবস্থিত তুরাগপাড়ের জেলেদের মনেও। দখল আর দূষণে যেমন এই নদের আয়তন শীর্ণকায় হয়ে পড়েছে, তেমনি বিশাল হরিরামপুরের আকারও রাজনৈতিক মানচিত্রে ছোট হয়ে গেছে। বর্তমান মিরপুর একসময় হরিরামপুর হিসেবে পরিচিত ছিল। তুরাগ নদের আয়তনও ছিল বিশাল। তুরাগ বিধৌত হরিরামপুরও এখন জায়গা বদল করে কোনো রকমে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আবহমান কাল থেকে এই নদে মাছ ধরে জীবিকা নির্বাহ করত তুরাগপাড়ের জেলেরা। মাছ ধরে নিজেদের ভাগ্য ফেরাতে না পারায় সেই 1965 সালে অর্থাৎ পাকিস্তান আমলেই একটি সমবায় সমিতি গঠন করেন এখানকার জেলেরা। সঞ্চয় হিসেবে এক আনা দুই আনা জমা রাখতেন সমিতিতে। কর্মের ধারাবাহিকতায় তখনকার জেলেদের সন্তানেরাও থেকে গেছেন একই পেশায়। পূর্বপুরুষরা যেমন নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে মাথার ঘাম পায়ে ফেলানো রোজগারের একটি অংশ জমা রাখতেন, তেমনি এ যুগে তাদের সন্তানেরাও তাই করছেন। এই যেমন শ্যামল রাজবংশী ও সুলক্ষণ রাজবংশী। বংশ পরম্পরায় পাওয়া এই পেশার সাথে জড়িয়ে আছেন তারা। তুরাগের যেমন জৌলুস কমেছে, তেমনি তাদের জালে মাছ ধরা পড়ার পরিমাণও কমেছে। রাত দিন জাল ফেলেন এক ঝাঁক মাছের আশায়, কিন্তু মাছ ধরা পড়ে খুবই কম। যা ধরা পড়ে তা বিক্রি করে কোনো রকমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন শ্যামল ও সুলক্ষণের মতো বহু জেলে। তা থেকেই আবার ভবিষ্যতের আশায় সঞ্চয়ও করেন এখানকার জেলেরা। এই আমরা মাছ ধরে মনে করেন বাজারে গিয়ে বিক্রি করি, এই মাছ এই জাল বেয়ে মনে করেন খাওয়া দাওয়া করি। আমরা সমবায় সমিতির জন্য রাখি কিছু, নিজের খাইবার জন্য কিছু। 200 করে বাজারে যা পাই এখান থেকে 20 টাকা করে আমরা জমাই, সঞ্চয় জমাইয়া সমুদ্রে রাখি। নদীতে ভাসমান এসব জেলে একটু নিরাপদ আশ্রয়ের আশায় সমিতিতে যেমন যুগের পর যুগ ক্ষুদ্র ক্ষুদ্র আমানত জমা রেখেছেন, তেমনি সহায় সম্বল বিক্রি করে দেয়া মোটা অঙ্কের অর্থ তুলে দিয়েছেন সমিতির নেতাদের হাতে। কিন্তু সবই যে গেল। আজকের দিচ্ছে মনে করেন টাকা পয়সা যায়, যার কাছে যা চাইছে গরিব মানুষ। কেউ আছে জিনিস বেচে দিছে, কেউ মনে করেন জায়গা জমি বেচে দিছে, আবার কেউ আছে মনে করেন গরু বেচে দিছে, আবার কেউ টাকা মনে করেন আয়না দিছে ধারে সুদে। এরকম আয়না মনে করেন সবাই দিছে, কিন্তু কেউ পায় নাই। সবাই খালি আশা দিছে যে তখন দিমু, কিন্তু কেউ দেয় নাই। টাকা পয়সা নিছে, ওইটা দেবো সেইটা দিব। আমরা মাছ মাইরা ওগুলি জমাইছি, মনে করেন জালে নিয়ে যা সমুদ্রে জমাইছি ওগুলি শুদ্ধ তারা মাইরে গেছে। আমরা ক্ষতিগ্রস্ত খুব অভাবে আছি। তারা বললো টাকা দেবো, পলর দেবো, এই বইলে আমার কাছে টাকা নিচ্ছে। মানে যে টাকা না দেয় তা আমাকে সদস্যপদ বাদ করে দেয়। এই সময় তো লুট দেখায়া তারপর আমার কাছে টাকা নিচ্ছে, আমাকে স্লিপও দেয় নাই।
আজগর আলী, গিয়াসুদ্দিন, হিরানাল, তজিমুদ্দিন, খালি চুরি করে সব নিচে। আমাদের কাছে নিচে, আমার ভাই বেড়াদের কাছে সবার কাছে নিচে, এরকম ৮০,০০০, ৯০,০০০ যে যা পারছে। অথচ হরিরামপুর ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতির বর্তমান ও সাবেক কমিটির উভয় পক্ষের নেতারাও জানেন কতটা ঘাম ঝরিয়ে সমিতিতে অর্থ জমা করেন মৎস্যজীবী মানুষগুলো। কষ্ট করে মাছ বেচে খায়, মাছ মারে এনারা, মাছ এই বুঝি কয় টাকা নেয়, কিনা কয় চাঁদা নিয়ে 120 টাকা, 100 কয় টাকা চাঁদা নেয় মাসে। এই তো কষ্টের টাকা, কষ্টের টাকা নাকি না, সব কষ্টের টাকা। এই সমিতির 95% সদস্য মূর্খ হয়, আর বিগত কমিটির লোকজন সন্ত্রাসী প্রভাবশালী হয়, তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না। আর যদি কেউ খুলতে যেত তাকেই বাতিল করা হইতো, তাদেরকে বলা হইতো যে তোমরা বিক্রি করে যাও। সমিতির টাকায় সমিতির সদস্য সংগ্রহ ক্রয় করা বেআইনি হইলেও তারা জোরপূর্বক 16 থেকে 18 জন সদস্যকে বাধ্য করে বিক্রি করতে। সমিতিতে কারা সদস্য, কিভাবে তারা এই সমিতিতে টাকা পয়সা দেয়? এই সমিতিতে অহনে বর্তমানে 60-70-100 টাকা পর্যন্ত খাজনা আছে। এরা মনে করেন কেউ মাছ মারতো, কেউ কিনায় না বিক্রি করতো, এরা অরিজিনালি মৎস্যজীবী। এইখানে মনে করেন মাথা পিছু আপনার 20 টাকা করে নেয়, ওই দোকানের নেয় মাথা পিছু 20 টাকা। এইভাবে মনে করেন এই সমিতির সঞ্চয়টা জমা হয় আর কি। সবাই স্বীকার করেন মাথার ঘাম পায়ে ফেলে আয় করা অর্থের একটি অংশ জমা করেন জেলেরা, কিন্তু জেলেদের সেই লাভের গুড়ে বালি দেয় কারা? ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। বিশ্বকবি রবি ঠাকুরের ভাষায় তিলে তিলে জমানো বালিকণার সাগরে তলানি না থাকলেও 51 বছরের পুরনো হরিরামপুর ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতির জমানো কোটি কোটি টাকার সম্পদ এখন একেবারেই তলানিতে এসে ঠেকেছে। গরিব মানুষকে আরও গরিব বানালো কারা? কথায় আছে, শাখের করাত আসতেও কাটে, যেতেও কাটে। তেমনই চরিত্র হরিরামপুর ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতির নেতাদের। জমির মালিক সাবেক নেতারা বেশি লাভে যেমন সমিতিতে জমি বিক্রি করেছেন, আবার তেমনি সমিতি থেকে জমি নিয়ে অন্য জায়গায় বেশি দামে জমি বিক্রি করে নিজেরা লাভবান হয়েছেন। এক পক্ষ সদস্যদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্লট বরাদ্দ দিয়েছেন, আবার অন্য পক্ষ সেই জমি ভুয়া বলে বিক্রি করিয়েছেন। সুতরাং সাধারণ সদস্যরা যে তিমিরে থেকেছেন সেই তিমিরেই রয়ে গেলেন। মিরপুর বেড়িবাঁধ দিয়ে আশুলিয়ার দিকে যেতে গোড়ান চটবাড়ি এলাকায় 154 শতক জমি কেনা হয় হরিরামপুর ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতির জন্য। এই জমির মালিকের মধ্যে রয়েছেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আফতাবউদ্দিন, সাবেক সম্পাদক গিয়াসুদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ তাইজুদ্দিন আহমেদ, সাবেক সভাপতি আজগর আলী। সমিতির বাইরে মাত্র 3 জনের কাছ থেকে জমি ক্রয় করা হয়। এসব জমি ক্রয়ে নিজেরাই দাম ঠিক করেন, আবার সমিতিতে নিজেরাই টাকা ধার দেন। তবে মহানগর জরিপে এই জমির মধ্য দিয়ে একটি রাস্তার মানচিত্র থাকায় তা উদ্ধার করে ঢাকা জেলা প্রশাসন। জমি ক্রয় এবং ভরাটের কথা বলে সমিতির সদস্যদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ সাবেক সভাপতি আজগর আলী, সম্পাদক গিয়াসুদ্দিন এবং কোষাধ্যক্ষ তাইজুদ্দিন আহমেদের বিরুদ্ধে। অশীতিপর বৃদ্ধ আব্দুর রহমান বয়সের ভারে নুব্জ হলেও এখনও আড়তে আসেন মাছ বিক্রি করতে। ভবিষ্যতের আশায় সেই যুবা বয়স থেকে সমিতিতে সঞ্চয় শুরু করেন তিনি। আর হরিরামপুর ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতি যারা প্রতিষ্ঠা করেন তাদের মধ্যে তিনিও একজন। কিন্তু এখন আর কিছুই বাকি নেই, জীবনের পড়ন্ত বিকেলে দিশেহারা মানুষটি। 30-60 আমার পরিবারের 30,000 আর আমার হলো 30,000, এই 60,000 আমাকে স্লিপ দেয় না কিছু। তাই 1 মোটে জানি দিচ্ছি, আমি বহুত কষ্ট করে দিচ্ছি। আমার বহুত টাকা নষ্ট করে গেছে ও। এই আজগর মিয়া আমার লোক এখানে বাকি আসলো, যখন বাকি থাকে না তখন আমার ডর বর যে হায়াত আমার লোকে বাকি দিচ্ছে।
পরিবার পরিজন নিয়ে ভাসমান মানুষগুলো একটু স্থায়ী আবাসনের আশায় সমিতির নেতাদের হাতে তুলে দিয়েছেন লক্ষ লক্ষ টাকা। টাকা দিচ্ছি 15,000, 30,000, 20,000, 75,000 করে টাকা নিচ্ছে স্যার। নিয়ে আমাকে গরিব মানুষের টাকা সব আত্মসাৎ করে আর পলট দেখাবে আমাকে বলছে, নিয়ে ওই টাকা পলটও দেয় নাই, এমনকি 75,000 করে টাকা নিয়ে ওই টাকা লুটে খাচ্ছে। 2 মাসের ভিতরে যদি ঘর না উঠাও তাহলে তোমার সব পলট বাদ দেওয়া হইব। আমি স্যার গরিব মানুষ, আমি 5 লক্ষ টাকা ঋণ কইরা সুদে যাই না, তারপরে আমি ওইখানে ঘর উঠাইছি। আমার এখন আমি 3 লক্ষ টাকার ঋণ লোন টানতেছি, জানেন 15,000 টাকা মাসে আমার দিতে হয়। ওই টাকারই লোন আমি সুদ দিতেছি এখনো। 50,000 করে টাকা দেওয়া হয়েছে, কোনো রিসিভ দেয় নাই। আমি গরিব মানুষ, অনেক কষ্টের বিনিময়ে আমি টাকাটা দিছি ধার কর্জ কইরা। সোজা কথা, এক কথা বলতে কি, মানে পথের ভিখারি করছে বিগত কমিটি, পথের ভিখারি একদম। এসব টাকা গেল কোথায়? কে খেলো তাদের টাকা? বিগত তারা যে 13 বছর চালাইছে, 13 বছরের আয় ব্যয় কোনো কিছুই আমাদের দেখায় নাই। আমি বলছিলাম যে লটারি দিলে আমার পলট কো, এই কথা কইতে গেছি, কয় তুমি চুপ থাকো, এই কথা কয়া ঠান্ডা করে আমার 4 বছর পর্যন্ত বাজারে ব্যবসা করতে দেয়। আমার কাছে 75,000 টাকা নিচ্ছে। গরিব মানুষ, আমার কাছে টাকা নিচ্ছে 1,25,000 টাকা, একটা পলট দিচ্ছে, বুয়া পলট। সাধারণ এই সদস্যদের এসব অভিযোগের ব্যাপারে কি বলেন সমিতির বর্তমান ও সাবেক নেতারা? 2010 সালে পলট বরাদ্দের নামে প্রতিটা সদস্যর নিকট থেকে 50,000, 30,000, 90,000, 70,000 এইভাবে টাকা নিচে পলট বরাদ্দ দিবে বলে, কিন্তু একটা টাকারও রিসি তারা দেয় নাই। এই জমিগুলা সমিতির কাছে বিক্রি করে জাল দলিলের মাধ্যমে কোটি কোটি টাকা এখান থেকে আত্মসাৎ করে। আমরা যদি এই 13 বছর ক্ষমতা থাকা অবস্থায় যদি আমরা সব ধ্বংস করে দিয়ে থাকি, তাহলে এই সমিতির এত এত সম্পত্তি আসলো কোথা থেকে? আমি এই জায়গা কি না ঘাড়া গফরা ছিল, আমি বইরা উন্নয়ন করছিলাম, সমিতির সদস্যরাই চাইছিল যে আমাকে জমিন কিনা জমিন দেন, দরকার পড়ে আমরা টাকা দিব, আপনারা আমরা সাহায্য করব টাকা দিয়ে। কিনছি, তারা দিয়েছে, খুশিও ছিল। কত করে দিচ্ছে তারা এক একজন? কারা? সমিতির সদস্য। ওই 10, 15, 20,000 করে কিস্তি যখন ধরছে এই জমি দিচ্ছে। জনগণের কাছে টাকা নিয়ে জমি ক্রয় করা হয়েছে, এই টাকা নিয়ে ওইটাতে মুনাফা। আর এই মুহূর্তে ওই জমিনের উন্নয়নমূলক কিছু দেখায় এক হাত, ওই যে 50,000, 90,000, হ্যাঁ, এইভাবে টাকা 70,000 এইভাবে নিয়ে জনগণের কাছে ডিসিজ ছাড়া বিন নিয়ে তারা আত্মসাৎ করছে। এই সম্পত্তি ভাই কিচ্ছু বেচাল না, দেখেন আপনারা গিয়ে দেখেন, আপনারা তো জানেন, লেখাপড়া জানেন, কৃষিবিরা কি করছে গিয়ে দেখেন আপনারা ওই সম্পত্তিটা। কৃষিবির, হ্যাঁ কৃষিবির কিনে নিয়েছে তো, কৃষিবির আমরা বিক্রি করেছি তো, আমরা টাকা পাবো কোটাই। কত কোটি টাকা বিক্রি করছেন আপনারা? আমরা 4 কোটি টাকা। 32 কোটি টাকা বিক্রি করছেন? 32 কোটি না, দলিল আছে না। আমার সেক্রেটারি আমার ক্যাশিয়ারি মারি দিচ্ছে, ওদের লাগে লাইন করিয়া। এরা আবার কি করলো, কিনে নিয়ে আবার খারিজ কইরা কৃষিবির কাছে বিক্রি করলো। তো জমিটা যদি কত কোটি টাকা বিক্রি করছে? আমি, ওরা যারা বেচছে তারা কয় 32 কোটি টাকা বেচছি, আর যারা কিনছে, মামুন সবাই ছিল কয়েকদিন আগে কৃষিবির, জিজ্ঞাসা করলাম, কই এটা হাজির সাহেব আপনি শুনতে চান না? আমি বলতে পারবো না। ক্রাইম ওয়াচ টিম সমিতির সাবেক সভাপতি আজগর আলীর সাথে যোগাযোগ করলে তিনি সদস্যদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি অস্বীকার করেন। এমনকি ক্রাইম ওয়াচ টিমের উপস্থিতিতে একজন সদস্য তার কাছ থেকে 70,000 টাকা নেয়ার বিষয়টি দাবি করলেও তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন আজগর আলী। সমিতির পলট দিচ্ছি যখন, মানুষের টাকা দিচ্ছে, চাঁদা দিচ্ছে। কত করে? এই 5-10 হাজার করে দিচ্ছে মাটি ভরটের চাঁদা। 74,000 টাকা দিচ্ছে। কথা কবি না, বাইর তুই, ওরা বাই করেন, ওরা বাই করেন। পরে তিনি দাবি করেন কোনো সদস্যের কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা আদায় করেননি। মানে আমি তো দেই নাই, দিছি চাঁদার টাকাটা স্লিপ দিচ্ছি। যেমন আজকে 5,000 লাগবো, সাধারণ সভায় ধরছে, মিটিংয়ে ধরছে, ওই 5,000 টাকা করে আমরা স্লিপ দিচ্ছি। কিন্তু বাকি যে টাকা নিয়েছেন মোটা অঙ্ক, ওখানে আমরা নেই, মোটা অঙ্ক টাকা আমি নেই। কিন্তু কাগজপত্র কি বলছে?
কয়েকজন সদস্যের কাছ থেকে সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষের সই করা অর্থ আদায়ের রসিদও পাওয়া যায়। তারপরও তা অস্বীকার করেন তৎকালীন কোষাধ্যক্ষ। কারো কাছ থেকে ৮০,০০০, ৯০,০০০, ১ লাখের উপরেও টাকা নিয়েছেন এই প্লটের কথা বইলা। কি এর কথা? প্লটের কথা কয়া? এটা আমি বলতে পারবো না। কে বলতে পারবে? এটা সভাপতি, সেক্রেটারি বলতে পারবে। না না না, আমি এটা জানি না। আমার কোনো দেখা পারবো ডকুমেন্ট, কোনো সদস্য বলতে পারবে আমারে ওনার কাছে আমি টাকা দিছি। তবে বিষয়টি এনটিভি অফিসে এসে খোলাসা করেন আজগর আলী ও তাইজুদ্দিন আহমেদের কমিটির সম্পাদক গিয়াসউদ্দিন। তিনি অকপটে সমিতির সদস্যদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি স্বীকার করেন। সিটি কর্পোরেশনের যে দোকান কিনে আনছি আমরা ২৭ লক্ষ টাকা ঘুষ দিচ্ছি, এখন ঘুষের তো কোনোদিন ক্যাশ খাতায় লেখা যায় না, কেউ মাইনা নিবে না, কারণ আমি তো এটার ভাউচার দিতে পারি না, আমি সদস্যদেরকে বইলা লুচি। এখন সেই টাকাটাই আমাদের নামে দেখাইতেছে যে আমরা আত্মসাৎ করছি। হরিরামপুর ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতির বর্তমান ও সাবেক কমিটির নেতাদের জেদাজেদির কারণে তলানিতে এসে ঠেকেছে অর্ধশত বছরের পুরনো সমিতির মূলধন। নেতাদের ভাগ্য বদল হলেও বদলায় না সমিতির সাধারণ সদস্যদের ভাগ্য। উল্টো এক পক্ষ দুষছেন আরেক পক্ষকে। এমনকি সমবায় সমিতি ও ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের ঘুষ দিয়ে নিজেদের পক্ষে কাজ পাওয়ার তথ্যও দিলেন সাবেক সম্পাদক। তাহলে সমিতির অবস্থা কি দাঁড়ায়? গোরান চটবাড়িতে সমিতির নামে কেনা ১৫৪% জমির মালিকানা নিয়ে সমস্যা থাকায় তার টাকা ফেরত দিতে সাবেক কমিটিকে চাপ দেয় বর্তমান কমিটি। সে অনুযায়ী সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যস্থতায় সাবেক কমিটি জমিটি ফেরত নিয়ে সমিতিকে ৪ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্লট বরাদ্দ পাওয়া সদস্যরা ২.৫ লাখ টাকা করে ফেরত পান। তবে এই জমির সত্যাসত্য নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন বর্তমান ও সাবেক কমিটির সম্পাদক। ৩ পর্চা আব্দুল সুবহান খান নামে, CSSARS, আর মহানগরী হইল বাংলাদেশ সরকারের নামে, সরকারের জেলা প্রশাসকের নামে। তখন ওইগুলা কনফার্ম করে আমি চিঠি দিই তাদেরকে যে এই জমি সরকারি, ভুয়া জমি, পরিত্যক্ত জমি, এই জমির টাকা ফেরত দেওয়া হোক। প্লটগুলি ৫২ জনের রেজিস্ট্রি করে দিলে বেজাল থাক যাই থাক তারা বুঝতো এখন যে জায়গাগুলি যারা কিনে নিচ্ছে তারা কি সেগুলি ভোগ দখল করতেছে না? এখন তো তারা সুন্দর করে বাউন্ডারি করে ভোগ দখল করতেছে, তাহলে বেজাল কোথায়? বেজাল হলে এই জায়গা কী করে অন্যরা যারা কিনে নিচ্ছে ভোগ দখল করে? এমনকি এই জমির একাংশের মালিকানা দাবিদার বাসু মিয়াকে হত্যার অভিযোগও আছে সাবেক সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে। আমার আব্বা কাছে এই মাছের চাষ করবার কথা কয়ে নিল, আজগর নিল, ১ বছর জমা দিছে, জমা দেওয়ার পরে আরেক বছর চাইছে জমা, বলছে যে জমি তো আমার ভাই একদিন বলছে যে এই জমি আমি ১ মাসের মধ্যে ছিটাই নেবো। কারে বলছে? এই আজগর এই কথা বলছে দেখে এই যে এই কাজ করে হবে। কি কাজ করছে? এই যে মারছে আমার ভাই, মেরে মারছে। কোথায় মারছে? ওইখানে গুলি করে মারছে। ওই জমিতে? হ্যাঁ জমিতে, ওইখানে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন সাবেক সভাপতি ও সাবেক সম্পাদক। বাসুর যদি জমিন থাকে, বাসুর কাগজপাতি দেখেন, বাসু তো মারাই গেছে, কাগজপাতি তো দাফন করে নাই। সুমন খার পোলারা বিক্রি করে গেছে, কি বিক্রি করে গেছে। আমি দখল করলে তো রইব না, আপনি কইলে তো আমি মাইনা নিব না। মার্ডারটা হয়েছে আসলে আমি কইও পারুম না কে কে জড়িত, আমি এটা জানিও না। মার্ডার করছে যে এরা হলো বরগুনার মানুষ। শুধু জমি কেনার নামে অর্থ আত্মসাৎই নয়, আরও অন্তত ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সমিতির সম্পাদক। তবে উল্টো সমিতির কাছে অর্থ পাওয়ার দাবি করেন সাবেক সভাপতি ও সম্পাদক। ৫,২৪,৩৩,৮২৮ টাকা এই কমিটির কাছে আমরা পাবো আত্মসাৎকৃত টাকা, চুরিকৃত টাকা। এই টাকা আমরা ফেরত পাওয়ার জন্য হাইকোর্টে মামলা করছি, যেটা বিচারাধীন আছে। এটা আইবে তো আমরা যেটা খাইছি, আমরা তো জমিন কিনছিলাম। আমরা তো এখন কে মারল? হ্যাঁ ৩২ কোটি টাকা বিক্রি হইল। এই টাকাটা মারলো কে? এখানে মারছে কিছু খলিল হাজি, লাট মিয়া, তাইজুদ্দিন, গ্যাসুদ্দিন, দুইজনে মিলে, দুই গ্রুপ মিলে
দুই গ্রুপে মিলা করছে, কিভাবে ওরা করছে ওরা জানে আর আল্লাহ জানে, আমি তো জানি না। 4 কোটি টাকা যে দিলেন ফেরত, হ্যাঁ, এই 4 কোটি টাকা কোথায় পেলেন? আমরা 4 কোটি টাকা ওইটা ব্যক্তিগত, আমরা সবাই মিলা কমিটি মিলে দিলেন না, আমরা যে যারা সাবেক কমিটি হেরা মিলা দিছি 4 কোটি টাকা। 4 কোটি টাকা। তো 4 কোটি টাকা মানে কি আপনার পকেট থেকে দিলেন? না না, মিলা দিছি, হ্যাঁ, মিলা আমাদের পকেটের থেকে। ভাগে কত করছে? আমার ভাগে যা পড়ছে আমি দিছি। কত করছে? আমার ভাগে পড়ছিল আমি বায়না পরপর দিছিলাম আমি 30 লক্ষ টাকা, এইটাকে আমার দেয়নি, এই আমার পার্টিতে মেরে দিয়েছি। 5 কোটি টাকা আমার তো এখানে তদন্ত, 2টা তদন্ত হয়েছে। একটা তদন্ত বলতে দেখাইতে পারে নাই যে আমার কাছে 5 কোটি টাকা পাবে, আর আমারে দেখাইছে যে 7,51,000 টাকা। আমি তসরুপ করছি, কিন্তু আসলে 26,40,000 টাকা আমি সিটি কর্পোরেশনে দিচ্ছি, ঘুষ দিচ্ছি। আমি এটার কোনো ভাউচার দেইনি, কিন্তু আমার টাকাটা তো আমি পাইতেছি না। আমাদের এই টাকা কিন্তু আমরা পাইতেছি না। এরা খালি এই যে মনে করেন সিটি এই যে সমবায় আমাদের বিরুদ্ধে, আমাদের পক্ষে রায় দিচ্ছে টাকাটা দেওয়ার জন্য, কিন্তু এরা না দিয়া কি করছে, হাইকোর্টে গিয়ে রিট করছে। তবে এই সমিতির সাবেক কোষাধ্যক্ষ অকপটে স্বীকার করলেন নেতাদের রেশারেশির খেসারত দিচ্ছেন সাধারণ সদস্যরা। এখন এই সমিতির এই পরিণতিটা কেন? বর্তমানে কমিটি বলতে পারবে মানে আপনাদের দুই পক্ষের রেশারেশিতে, এই রেশারেশি তো দুই রেশারেশি তো 70 জনই তো, মানে হ্যাঁ সমিতির ধ্বংস আর কি। তাদের কারণে সাধারণ সদস্যদের ভাগ্য পুড়লেও এই খেলা বন্ধ হবে কবে? রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুক হাগরার প্রাণ যায়। এমনই এক উলুক হাগরা রাত বিরাতে জীবনের ঝুঁকি নিয়ে যারা আপনার আমার পাতে আমিষ তুলে দেন সেই জেলেরা। সমিতির নেতাদের পকেট ভরলেও জীর্ণ শীর্ণ ঠিকানাবিহীন মানুষগুলো কি তাহলে উদ্বাস্তুই থেকে যাবেন? সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা কি দুপক্ষের নেতাদের সুবিধা করে দিয়ে নিজেদের আখের গোছানোতে ব্যস্ত থাকবেন? ভুক্তভোগীদের মতো আমরাও এর প্রতিকার চাই। আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।